আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। খুব সহজভাবে আলু, পটল ও তেলাপিয়া মাছ দিয়ে একটি রেসিপি শেয়ার করব। বন্ধুরা প্লিজ ততক্ষণ আমার সাথেই থাকুন। এই যে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, দিয়েছি হাফ চা চামচ লবণ আর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব প্যানটা গরম হওয়া পর্যন্ত। এই যে প্যানটাও গরম হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো তেল দিয়েছি। এবার একে একে সবগুলো মাছ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব। আমার দর্শকদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ রেসিপিটি কন্টিনিউ করবেন। রেসিপির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি আলু, পটল ও পেঁয়াজগুলো নিয়ে এসেছি। এখন আমি এগুলোকে একটা পিলারের সাহায্যে ছিলে নেব। আপনারা চাইলে বটি দিয়েও ছিলে নিতে পারেন। আলু আর পটল একসাথে দিয়ে এভাবে মাছ দিয়ে যদি কষিয়ে রান্না করা হয় তাহলে খেতে অনেক টেস্ট হয়। মাছগুলোর এক পাশ হয়ে গেছে, আর মাথা ভাজার সময় মাথাটা সব দিক দিয়ে একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তেলাপিয়া মাছ রান্না করার সময় খুব ভালোভাবে ভাজতে হবে, আর ধোয়ার সময়ও একটু লবণ আর লেবুর রস দিয়ে ধুয়ে নিলে তাহলে মাছের মধ্যে কোনো প্রকার গন্ধ থাকে না। আলু আর পটলগুলোকে আমি ছিলে নিয়েছি, এখন আমি আমার পছন্দ মতো কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। পটল একটা সবজি, এটার বিচিগুলো কিন্তু খুবই শক্ত, আর যেহেতু 2-3টা পটল পেকে গেছে এই জন্য আমি পটলের বিচিগুলোকে ফেলে দিব। তা না হলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ভালো লাগে না। পটল কাটা হয়ে গেছে, এখন আমি আলু দুইটাকেও কেটে নিব। আলুটাকে একটু আমি লম্বা লম্বা করে আর পাতলা করে কেটে নিব। পটলের সাথে 2টা আলু দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আলু পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এই 2টা সবজি দিয়ে যদি মাছের সাথে খুব ভালোভাবে সবজিগুলো ভেজে রান্না করা হয় তাইলে খেতে খুবই ভালো লাগে। আর আজকে আমি এই সবজিগুলোকে ভাজবো না, না ভেজে এমনিতে শুধু কষিয়ে রান্নাটা করে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। যেই প্যানের মধ্যে রান্নাটা করে নিব ওই প্যানটাই আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল লাল করব না, হালকা বাদামি হয়ে আসলে এখানে আমি হাফ চা চামচ রসুন বাটা দেব। রসুন বাটা দিলে কিন্তু তরকারির টেস্টটা খুবই ভালো আসে। অনেকে মনে করেন যে রসুন বাটার গন্ধ করে খেতে পারি না, আসলে এটা কিন্তু ভুল কথা। রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। রসুনের পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু কোনো প্রকার গন্ধ থাকবে না। এবার আমি আলুগুলোকে, মাছটাকে যে পাত্রে আমি লবণ হলুদ মেখে রেখেছিলাম ওই পাত্রের মধ্যে আলুগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। একসাথে ভাজা ও কষানো দুটোই হয়ে যাবে। এখন সামান্য পরিমাণে পানি দিয়েছি শুকনা গুঁড়া মশলাগুলো দেওয়ার জন্য। দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়েছি হাফ চা চামচের চেয়ে একটু বেশি হবে লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ। এবার আলু আর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার গন্ধ না থাকে। এতে করে আলু ও মশলা দুটোই কষানো হয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন এখন আরও সামান্য পানি দিয়েছি। এবার আমি কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু একটু শক্ত তাই আমি আগে দিয়ে একটু ভেজেও নিয়েছি, আর কষানো হয়ে গেছে, সিদ্ধও হয়েছে। এখন পটলগুলোকে দিয়ে দিয়েছি। আলু পটল একসাথে দিলে পটলটা বেশি সিদ্ধ হয়ে যেত। কিছু কিছু সবজি আছে অনেক বেশি সিদ্ধ হলে সেগুলো ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছেন 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছিলাম আমি। কেমন হয়েছে, আরও 2-3 মিনিট পর্যন্ত কষাতে হবে, তাহলে পটলটা সিদ্ধ হয়ে যাবে। এই যে আরও 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, পানিটাও শুকিয়ে গেছে, খুব ভালোভাবে পটলগুলোও কষানো হয়ে গেছে। এই যে কষাতে কষাতে এখন নিচে কোনো প্রকার পানি নেই। এবার আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আলু দিয়ে কোনো সবজির সাথে তরকারি রান্না করলে তাহলে ওইখানে ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিতে হয়, তা না হলে চুলা থেকে নামানোর পরে ঝোলটা টেনে যায়, মানে আলুটা ঝোলটাকে টেনে নেয়। এই যে ঝোলটা দিয়ে তারপর আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিই। খুন্তিটার সাহায্যে এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে একটু প্রেস করে দিয়ে উপর দিয়ে কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাকে যদি আগে দিয়ে দিতাম তাহলে গন্ধটা ভালো থাকতো না। এখন কাঁচামরিচগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে তারপর খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ছড়িয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিই। রান্নার শেষের দিকে কাঁচামরিচগুলোকে দিলে তাহলে ভাত খাওয়ার সময় এক্সট্রা কোনো কাঁচামরিচ লাগবে না, এই মরিচটা দিয়ে ভাত খেতে পারবেন। তখন কাঁচা ঝালটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। চুলার আঁচটাকে আমি নিজেই কমিয়ে রেখেছি। এ পর্যায়ে যদি চুলার আঁচ বেশি রাখা হয় তাহলে তরকারির কালারটা ঘোলা হয়ে যাবে।
উপর দিয়ে তেলটা ভেসে উঠবে না। যে কোনো তরকারি রান্না করার সময় বলক চলে আসলে চুলার আঁচটাকে কমিয়ে রাখলে তরকারির কালারটা দেখতে খুবই সুন্দর লাগে। আমার তরকারির লোকটা দেখতেই পাচ্ছেন। আজ আমার বাসায় ধনেপাতা নাই, ধনেপাতাটা থাকলে দিলে একটু আরো ভালো হতো। এখনো যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে বেশি বেশি করে কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবজিগুলোকে ভাজাভাজির ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আমি করেছি। আপনারাও একবার এইভাবে করার চেষ্টা করবেন, খেয়ে দেখবেন খুবই মজা হয়। এভাবে রান্না করে দিলে ফ্যামিলির ছোট বড় সবাই খুবই মজা করে খাবে। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।